হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বলে রাফি এতটা আলাদা লিস্ট ডাইরেক্টরের স্যারের হাতে তুলে দিল, যাতে বেশ কয়েকটি দেশের ব্যাংকের নাম ও অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। বলে, চিন্তা করো না রাফি, আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টা হ্যান্ডেল করব। কারণ তোমার এভিডেন্স মতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুরির সাথে সংযুক্ত। আচ্ছা স্যার, আমি এখন আসছি। হ্যাঁ এসো, আর আমাকে কেসের আপডেট জানাতে ভুলো না। অবশ্যই স্যার। রুম থেকে বেরিয়ে আসে রাফি। ডেস্কে বসে নিজের পার্সোনাল মেইল ওপেন করে রাফি। একটা নতুন মেইল দেখতে পেল। মেইল আইডি দেখেই রাফি বুঝতে পারলো মেইলটি রুহি পাঠিয়েছে। রাফি মনে মনে ভাবলো বেচারি রুহিকে দিয়ে পুরাতন নথি ঘাটিয়ে আর যার জন্য এভিডেন্স জোগাড় করতেছিল সে এখন রাফির ল্যাপটপে বাসা বেঁধেছে। ফোন নাম্বারটাও জেনে গেছে। ইমেলের ব্যাপারটা না হয় বাদই দিলাম। ইস, রাফি জিভ কামড়ে বসলো। রুহির পাঠানো মেইল খোলার আগেই ফোনে মেসেজ চলে এলো রাফির। চোখ বন্ধ করে পকেট থেকে ফোনটা বের করে চোখের সামনে ফোনটা ধরে চোখ খুলল রাফি। রাফি যা ভেবেছিল ঠিক তাই। মাফিয়া গার্ল আননোন সোর্স থেকে মেসেজ পাঠিয়েছে। এই রুহিটা কি? সে তোমাকে কেন ডোনার টোকেন ওনারের লিস্ট পাঠাচ্ছে? আমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতেছো? তোমার গার্লফ্রেন্ডকে কিন্তু আমি উধাও করে দেব। খবরদার ওই মেয়ের কাছে ঘেঁষবা না, ফল ভালো হবে না। রাফি কোনো কিছু চেক না করে মেল আইডি টেম্পোরারি ডিসেবল করে দিল। রাফির ফোনটা সিকিউর, কিন্তু ফোনের নেটওয়ার্ক তো আর রাফির কন্ট্রোলে নেই। রাফি হিসাব করতে বসলো যে মাফিয়া গার্লের কাছে রাফির কী কন্ট্রোলে আছে। যতক্ষণ ভাইরাসটা কাজ করছে ততক্ষণ রাফি ল্যাপটপ ডিসকানেক্ট অথবা কোনো ধরনের সেফটি মেজার নিতে পারবে না। ভাইরাস কোনো কারণে কাজ করা বন্ধ করে দিলে কারেন্সিগুলো শেষমেশ কোথায় গিয়ে জমলো তা ধরা যাবে না। ইমেলে মাফিয়া গার্ল ঢুকে পড়েছিল, তাই টেম্পোরারি ডিসেবল করে একটা যন্ত্রটা কমালো রাফি। আর বাকি ফোন নাম্বার কিভাবে সিকিউর করা যায় সেই ব্যাপারে কথা বলতে হবে। ঠিক তখনই রাফির কাছে রুহির ল্যান্ডলাইন থেকে ফোন এলো। হ্যালো মিস রুহি। ডকুমেন্টগুলো পেয়েছেন? জানি না, আমার ইমেল ডিসেবল হয়ে গেছে। আমি হাতে হাতে ডকুমেন্ট নিয়ে নেব। এখন রাখছি। বলে ফোনটা কেটে দিল রাফি। ভাবতে লাগলো মাফিয়া গার্ল কি শুনেছে কথোপকথন। হঠাৎ রাফির মাথায় এলো, শুনলেই বা কি, অপরাধ করতেছি নাকি যে চুরি করে সব কিছু করতে হবে? এভাবে আর না, একটা বিহিত করতেই হবে। 2 দিন পর ভাইরাসটি ট্র্যাকিং করা কমপ্লিট হলে রাফি টোটাল লিস্টটা নিয়ে ডাইরেক্টর স্যারের কাছে জমা দিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ভাইরাসটার ডিস্টার্ব হবে ভেবে এই 2 দিন কিছু করতেও পারেনি রাফি। তাই এবার সব আনইউজুয়াল প্রোগ্রামিং ঝেড়ে ফেলে দিয়ে নিজের ল্যাপটপের ফায়ারওয়েলটা আবার মজবুত করে দিল রাফি। সাথে আইপি অ্যাড্রেস পরিবর্তন করে নিজের নেটওয়ার্ক সিস্টেমকেও পরিবর্তন করে ফেলে রাফি। সব কিছু ঠিকঠাক করে আল্লাহ করতে করতে আপগ্রেড ল্যান্ড কানেকশন দিল রাফি। সাধারণত মাফিয়া গার্ল হুটহাট করে হাজিরা দিলেও আজ আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাফি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। যাক, অ্যাটলিস্ট প্রিয় ল্যাপটপটিকে তো মাফিয়া গার্ল থেকে মুক্ত করা গেছে। কিছুটা স্বস্তিতেই রাফি কাজের ভেতর ডুবে গেল। ডাইরেক্টর স্যারের রুমে মিটিং থাকায় ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছিল। অফিস শেষে কোয়ার্টারে যাবার সময় নিজের মোবাইলটা চেক করতেছিল রাফি। দেখলো বেশ কয়েকটি মিসড কল। রাফির বাসা থেকে ফোন এসেছিল, আর সেটাও একাধিকবার। রাফির বাসা থেকে অফিস আওয়ারে কখনো একবারে বেশি কল করে না, কারণ তারা জানে যে ছেলে ফ্রি থাকলে রিসিভ করবে, আর না থাকলে পরে ব্যাক করবে। কিছুটা উদ্বিগ্নতা নিয়েই বাসার ফোনে ফোন দিল রাফি। মনটা ছটফট করতে থাকলো। প্রতিবার রিং হয় না, প্রথমবার কেউ ফোন ধরলো না। দ্বিতীয়বার ফোন দিয়ে আল্লাহর নাম জপ করতে থাকলো রাফি, যেন রিসিভ হয়। আল্লাহ যেন রিসিভ হয়। অবশেষে রাফির মা ফোনটা ধরলো। মা হ্যালো বলার সাথে সাথেই রাফি কথার দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়লো। মা, কি অবস্থা? কেমন আছো? সুস্থ আছে তো? বাবার শরীর কেমন আছে? তো তোমাদের কোনো সমস্যা হয়নি তো?
রাফির মা রাফিকে ধমক দিয়ে থামিয়ে দেয়। চুপ কর বোকা, আমাদের কি হবে? সবাই ভালো আছি, আর আজ তো আরও ভালো ছিলাম সারাটা বিকাল। যাক আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তোর বাপ তো অবশ্যই খেপেছে তোর উপর, এত বড় সত্যি গোপন করেছিস তাই। মানে কি লুকিয়েছো? কি বলছো আবল তাবল? রাফি ভাবলো ছোটবেলা থেকে তো ওর কোনো বোন ছিল না, হঠাৎই বুড়া বয়সে মা বাবার মেয়ে আসলো কই থেকে? তা তোমাদের মেয়ে এতদিন কই ছিল? হারিয়ে ফেলছিলেন নাকি ছোটবেলায়? কখনো তো বলেনি। আমি তো জানতামও না যে আমার একটা বোন আছে। চুপ কর ফাজিল ছেলে, তোর বোন হতে যাবে কেন? আমি তো কখনো ভাবতেও পারিনি আমার ঘরে এত ফুটফুটে একটা বৌমা আসবে, আর তুই তো কখনো বলিসনি। তোমার বৌমা? আমি বলবো? কি বলছোটা কি? মাথা ঠিক আছে না গেছে? আমি কেন বলতে যাব? ধরা পড়ে এখন সৎ সাজা হচ্ছে, দাঁড়া তোর বাবাকে বলছি। কিরে রাফি, কি বলছে তোর মা? বাবা কি হয়েছে একটু খুলে বলবে? মা সেই থেকে কী সব বলে যাচ্ছে আবল তাবল। থামিয়ে দিয়ে তার আগে তুই বল, নতুবা যদি আমাদেরকে বলতিস তো আমরা কি না করতাম। এত সুন্দর মুখশ্রী বৌমা কি আর সহজে জোটে? বাবা ও বাবা কি হয়েছে একটু তো খুলে বলো না। আমি না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আজ তোর গার্লফ্রেন্ড এসেছিল বাসায়। হারামজাদা, বাবার মুখে গার্লফ্রেন্ড আর হারামজাদা শব্দটো শুনে রাফির বাসাতেই ভীষণ খোলা। আমার গার্লফ্রেন্ড, অথচ আমি জানি না কই থেকে উদয় হলো। কি বলছো বাবা? আমার গার্লফ্রেন্ড? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তো গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে? সেটা তো তুই জানিস। এমন ভাব নিয়ে ঘরে ঘুরতিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর ততলে এত দূর। বাবা মস্কারাইয়া করো না তো, মাকে ফোন দাও। রাফির বাবা রাফির মাকে ফোনটা দিল আর বলতে লাগলো যে তার ছেলে এমন ভাব নিচ্ছে যে সে কিছুই জানে না। হ্যাঁ বল, কি বলবি? বলো তোমার কি হয়েছে? ভনিতা না করে শুরু থেকে শেষ পর্যন্ত বলো। কি আর বলবো, সকালবেলায় নাস্তা করে বারান্দায় পেপার পড়ছিলাম তোর বাবা আর আমি, এমন সময় দরজায় কে যেন এলো। উকি দিয়ে দেখি একটা পরী দাঁড়িয়ে আছে, দেখেই মনটা জুড়িয়ে গেল। দরজা না খুলেই জানতে চাইলাম কে, কাকে চাই। মেয়েটা তোর নাম ধরে বলল যে তোরা নাকি পূর্ব পরিচিত, আর সে জানে তুই জব পেয়ে দূরে চলে গেছিস, আর আমাদের কি অবস্থা তা জানার জন্য ওকে পাঠিয়েছিস। রাফির তো এবার মাথা চক্কর দিতে থাকলো। কে না কে বাসায় ঢোকার চেষ্টা করছে, তাও আবার রাফি পাঠিয়েছে সেই কথা বলে? ভয়ঙ্কর তো। কি বলছো কি মা? আমি পাঠিয়েছি? কই, আমি তো কাউকে পাঠাইনি। ও বলেছিল যে তুই এমনটাই বলবি, এখনও তোদের বিষয়টা বাসায় জানাসনি, তাই সেই কারণেই তো ফোন দিয়েছিলাম তোকে। তুই তো মহা বিজি, তোকে কি আর ফোনে পাওয়া যায়? মিটিংয়ে ছিলাম। তারপর কি হলো? তারপর আর কি, এমন ফুটফুটে মেয়ে যদি দরজায় দাঁড় করিয়ে রাখি তো এই সংসারে অমঙ্গল হবে না? রাফি অফিসের সামনে একটা বেঞ্চে ধপ করে বসে পড়ল। তারপর কি হলো? সে কি লজ্জা পাচ্ছিল মেয়েটা, বারবার বলছিল যে ও চাইতো সব সময় আমাদের সাথে পরিচিত হতে। তুই নাকি সব সময় ওকে বারণ করতিস যে যতদিন তোর চাকরি বাকরি না হচ্ছে ততদিন নাকি তুই বাসায় কিছু বলবি না। কেন রে, আমাদের বললে কি আমরা না করে দিতাম নাকি? মা এইসব প্রশ্ন পরে করো, আগে বলো তারপর কি হলো। কি আর হবে, আমাদের পা ছুঁয়ে সালাম করে গল্প জুড়ে দিল। ও নাকি ছোটবেলা থেকেই তোর ফ্যান ছিল, তোর সব কিছু ফলো করতো, আর মনে মনে তোকে আইডল মানতো। তুই নাকি শুরুতে ওকে পাত্তা দিতিস না, তারপর তোর প্রতি ওর ভালোবাসা দেখে নাকি তুইও ওর পিছে পড়ে যাস। এমন মিষ্টি আর লক্ষ্মী মেয়েকে কোনো ছেলে ইগনোর কিভাবে করতে পারে সেটাই আমি বুঝি না। তারপর কি হলো? তারপর আর কি, মেয়েটা নিজ হাতে দুপুরে রান্না করলো, আমাকে পাশে বসিয়ে তিনজন গল্প করতে করতে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। আর গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। মানে ওই মেয়ে তোমাদের সাথে সারা দিন কাটিয়েছে,
তাড়াতাড়ি ঘরে চেক করো, ঘরে কোনো কিছু চুরি হয়ে গেছে কি না। আচ্ছা, তোমাদের কোনো ঘুম ঘুম লাগছে না তো? খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়নি তো আবার? চুপ কর, যত সব বাজে কথা। এই শোন না, আমার না মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, তোর বাবারও। তাই মেয়েটাকে বলে দিয়েছি যে আগামীকাল আমরা তাদের বাসায় প্রস্তাব নিয়ে যাব। কি, তোমাদের মাথা ঠিক আছে তো? কথা নেই, বার্তা নেই। কে না কে এসেছে, দুপুরে রান্না করে খাইয়ে দিয়ে চলে গেল, অমনি তোমরা ঘরের বউ হিসেবে বানিয়ে নিলে। আমি মানি না। আর এখন আমার বিয়ে করার সময় নেই, নতুন চাকরি, তাছাড়া সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর কাজ হবে শুধু বিয়ের দিন এসে চুপচাপ 3বার কবুল বলে নিবি। আর হ্যাঁ, মেয়েটাকে বকাবকি করিস না। অনেক ভয়ে ছিল যে তুই জানতে পারলে কি না কি বলিস। আমি মেয়েটিকে কথা দিয়েছি যে তুই ওকে কিছু বলবি না। যেটা শুনে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা। আমি তো ঠিক করে ফেলেছি, যদি এই ঘরে কেউ বউ হয়ে আসে তো ওই মেয়েই আসবে। কিন্তু মা। কোনো কিন্তু না, একদিনেই মেয়েটা কত মায়ায় জড়িয়ে গেল। আমি আমার বৌমাকে ছাড়া থাকতে পারবো না, তাই কালই যাব ওদের বাড়ি, গিয়ে কথা ফাইনাল করে আসবো একেবারে। বৌমা পর্যন্ত চলে গেছো? কিন্তু মা, আমি তো কোনো মেয়ের সাথে প্রেম করি না, আমার সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই। যা, তোর কথাই মানলাম যে তুই প্রেম করিস না, তো প্রেম করবি। বিয়ের পরে কি প্রেম হয় না নাকি? তোর তোর বাবাকে দেখ। আর গার্লফ্রেন্ড না থাকলে তো ভালোই। আমার বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে ছাড়া আর ভালো লাগছে না আমার। রাফি জাদুটোনার বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ করে একটা মেয়ের প্রতি এতটা মোহ তৈরি হয়ে যাবে, নিছক কালো জাদু ছাড়া আর কিছুই না। কিন্তু কে সে? নাম কি? থাকে কোথায়? তা মা, তোমার বউয়ের নাম কি, বাড়ি কোথায়? কেন, জানিস না বুঝি? আচ্ছা, জানতে হবে না, বাসর রাতে জেনে নিস। এ তো মহাযন্ত্রণায় পড়লাম। দেখো মা, আমি কালকে আসছি তাহলে। হঠাৎ কী হলো তোমাদের, সেটাই তো একটু দেখি। ওমা, কই গো, শুনছো? তোমার ছেলে তোর সইছে না, কালই চলে আসতে চাই। যেমন বাপ তেমন বেটা। শুনো রাফি, তোর বাবা বলেছে এখন আসতে হবে না, কাল আমরা গিয়ে কথাবার্তা বলে আসি, এরপর দিনক্ষণ ফিক্স করে না হয় তোকে ডেকে নেব। ঠিক আছে, রাখছি এখন। ভালো থাকিস। আর হ্যাঁ, আবারও বলছি, বৌমাকে খবরদার কিচ্ছুটি বলবি না। যদি বলিস তো কাল জানতে পারবো। এখন সোজা বাসায় যা, গিয়ে ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে নিস ঠিকঠাকভাবে। রাখছি। আচ্ছা মা, ভালো থেকো। পরের দিন সকালে রাফি অফিসে এসেই চলে গেল ডাইরেক্টর স্যারের রুমের ছুটির জন্য। স্যার, আসতে পারি? ও হ্যাঁ রাফি, এসো এসো। স্যার, একটু দরকার ছিল। কিছু বলতে না পারে চুপচাপ ফাইল উল্টাতে থাকে রাফি। জি স্যার, সব ঠিক আছে। স্যার, একটা কথা। সব কিছু ঠিক থাকলে চটপট তৈরি হয়ে নাও। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে এই কেস নিয়ে। তোমাকে এই কেস ইনভেস্টিগেশন ডিটেলস সবার সামনে প্রেজেন্ট করতে হবে এবং কেসের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। আর 2 ঘন্টা পর মিটিং শুরু হবে। 8 ঘন্টার মধ্যে আমরা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেব। সো গেট প্রিপেয়ার্ড। ওকে স্যার। ও হ্যাঁ রাফি, তুমি কি যেন বলতে যাচ্ছিলে? না স্যার, কিছু না। বলে অফিস রুম থেকে বের হয়ে গেল। ছুটি চাইতে এসে বিশাল দায়িত্ব মাথায় চেপে বসলো রাফি। ইয়া আল্লাহ, এই কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? অফিসে মাফিয়া গার্ল, বাড়িতে বেনামি গার্লফ্রেন্ড। আহা, কি হচ্ছে আমার জীবনের সাথে? ছুটি তো চাইতে পারলাম না, তাহলে মা বাবাকে আটকাই কিভাবে? 1 ঘন্টা পর রাফি এবং ডাইরেক্টর স্যার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হলেন। মিটিং শুরু হতে এখনও 8 ঘন্টা বাকি। তখন রাফির ফোন এলো। রাফির মা ফোন দিয়েছে। রাফি রিসিভ করতেই ফোনটা। হ্যালো রাফি, আমরা রেডি হয়ে গেছি। তোর বাবা আর আমি এই আধা ঘন্টার ভেতর রওনা দেব বৌমাদের বাড়ির উদ্দেশ্যে। দোয়া করিস সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। কি হবে, কি করছোটা কি তোমরা? তোমাদের ছেলেকে চেনো না তুমি? চিনি তো, আমাদের সোনা বাবা। লজ্জায় কিছু বলতে পারেনি। বাবু সোনা আমার, মন দিয়ে কাজ করিস আর টেনশন করিস না। তোর বাবা আর আমি এদিকটা ঠিক সামলে নেব। মা, এই যন্ত্রণা না দিলে কি নয়?
দেখ রাফি, ডিসিশন যখন নিয়েছি তোর বিয়ে দেব আর ওই মেয়ের সাথেই দেব, তখন তুইও ব্যাপারটা মাথায় গেঁথে নে। প্রেম করে মাঝপথে হাত ছেড়ে দেওয়ার মতো ছেলে আমার রাফি না। আর যেখানে আমরা মত দিয়ে দিয়েছি, তখন আর চিন্তা কিসের? কোনো চিন্তা নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন রাখছি, মিটিংয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে থাকিস, আমাদের জন্য টেনশন করিস না, আমরা সব গুছিয়ে নেব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কেটে দিয়ে আকাশ কুসুম চিন্তায় ডুব দিতে গেলেও পারেনি রাফি। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীর সামনে আজ রিপোর্ট পেশ করবে রাফি নিজে। এই মিটিংয়ের চিন্তা থেকে হয়তো অপরিচিত মেয়েকে বিয়ে করে নেওয়াটাই একটু বেশি সহজ সরল বলে মনে হলো রাফি। 4 ঘন্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবাই বের হয়ে আসতে লাগলো। একে একে সবাই এসে রাফিকে কংগ্রেচুলেশনস জানালো তার সফল ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি নিজে এসে এই কেসের সার্বিক তত্ত্বাবধান করবেন এবং রাফিকে যে কোনো প্রয়োজনে সরাসরি তাকে জানাতে বলেছেন। রাফি যখন খুশি খুশি মনে সবার থেকে কথা বলায় ব্যস্ত, তখন একটা ফোনেরও রাফির মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসিটুকু উবে গেল রাফির। আননোন সোর্স থেকে ফোন। রাফির বুঝতে বাকি রইল না যে কে ফোন দিয়েছে। হ্যালো, রাফি বলছি। Congratulations for your achievement, Mafia boy. Report direct to the Prime Minister. Not bad. রাফি বুঝলো না আসলে তার কি বলা উচিত, তাই ইতস্তত করতে করতে থ্যাঙ্কস জানিয়ে ফোনটা কেটে দিল। আবারও ফোনটা বেজে উঠল রাফি। এবার আর স্ক্রিনের দিকে না তাকিয়ে রিসিভ করে বলা শুরু করলো। আপনি কি চান? কেন আমার জীবনটাকে নরক বানাচ্ছেন? হ্যালো রাফি, কি সব আবল তাবল বকছিস? মাথা ঠিক আছে তো? অসুখ করেনি তো বাবা আবার? গলাটা শুনে খুব চেনা লাগলো। রাফির কান থেকে ফোনটা নামিয়ে দেখলো মা ফোন দিয়েছে। নিজের গালে একটা আলতো চড় বসিয়ে দিয়ে বলল, না মা, রং নাম্বার। ওই নাম্বার থেকে ডিস্টার্ব করছিল খুব। তারপর তোমাদের কি খবর? কোথায় তোমরা? এই তো বিয়ে বাড়ি। আল্লাহর অশেষ রহমতে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। তুই কাল পরশুর ভেতর চলে আয়। রাফি মাথায় হাত দিয়ে বসলো। রাফি ভেবেছিল পারিবারিক জানাশোনা হতে মাসখানেক সময় তো নেবেই দুই পরিবার, তত দিনেই মেয়ের মতলব বোঝার সময় পাবে রাফি। এখন দেখছে 4 দিনের মাথায় বিয়ে। মা, তোমরা কি পাগল হয়ে গেলে? চেনো না, জানো না, নতুন পরিবারের সাথে সম্পর্ক জড়তে যাচ্ছ, তাও আবার 4 দিনের মাথায়? আরে না রে বোকা, আমরা তো বাসা থেকে প্ল্যান করে গেছিলাম মাসখানেক তো সময় নেব আমরা, কিন্তু ওই বাড়ি গিয়ে তো আমরা পুরোই অবাক। কেন অবাকের কি হলো? ভূত দেখছো নাকি? আরে ফাজলামি রাখ, গিয়ে দেখি বিআইন সাহেব তোর বাবার স্কুল কলেজ ও ভার্সিটির জীবনের বন্ধু, আর তোর শাশুড়ি ওই ভার্সিটিতে তোর বাবার ব্যাচমেন্ট ছিল। দুইজনকেই তোর বাবা ভালো করে চেনে। ইনফ্যাক্ট তাদের প্রেম তোর বাবাই করিয়ে দিয়েছিল। বিআই তো বলেই দিলেন মেয়ের পছন্দই আমার পছন্দ, কিন্তু এখন দেখছি আমার পছন্দই মেয়ের পছন্দ। এখন শোন, কাল পরশুর ভেতর চলে আয়, সব কিছু গোছগাছ করার ব্যাপার আছে। আর হ্যাঁ, তোর কোনো ব্যবহারে যেন তোর বাবা ও তার বন্ধু সম্পর্কে কোনো ফাটল না ধরে, সেই দিক মাথায় রাখিস। এখন রাখছি। রাফি বরফের মতো জমা ঠাট হয়ে মায়ের কথাগুলো শুনল। শুধুমাত্র মেয়ের কারসাজি হলে চলতো, কিন্তু এখন দুই ফ্যামিলি মিলে গেছে। নিজেকে কোরবানি দেওয়া ছাড়া আর কোনো গতি দেখছে না রাফি। অফিসে এসে ডাইরেক্টর স্যারকে বিয়ের সংবাদ জানানো রাফি। ডাইরেক্টর স্যার তো যার পর নাই খুশি হলেন, কিন্তু বিয়ের ডেট শুনে কিছুতেই খুশি হতে পারলেন না। কি ব্যাপার রাফি, নিজের বিয়ে নিয়ে এত হেয়ালি করলে হয়? আজ বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়ে নাও, আমি কালকের ভেতর তোমার ছুটির ব্যবস্থা করছি। এখন যাও। আর হ্যাঁ, কনগ্র্যাচুলেশন রাফি, তোমার সাফল্য ও নতুন জীবনের জন্য। ধন্যবাদ স্যার। আমার বিয়ে, কিন্তু আপনাকে আসতেই হবে। এত বড় অফিস কে চালাবে শুনি? তুমি অফিস চালাও আর আমি গিয়ে তোমার বিয়ে খেয়ে আসি। কি যে বলেন স্যার, আসি তাহলে। হ্যাঁ এসো তাহলে, কাল সকালে এসে লিভ অর্ডার কালেক্ট করে নিও। ধন্যবাদ স্যার। পরের দিন সকালে অফিসে এসে লিভ অর্ডার কালেক্ট করলো ডাইরেক্টর স্যারের কাছ থেকে। সবাইকে দাওয়াত দিয়ে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাফি।
বাড়িতে পৌঁছে তো তার চোখ ছানা বড়া হয়ে গেল রাফির। এলাহি আয়োজন চলছে চারিদিকে। পুরাতন বাড়িটাতে নতুন রং করা হয়েছে, লাইটিং করা হয়েছে পুরো বাড়ি। ঘরে ঢুকে মোটামুটি বংশের সব আত্মীয় স্বজনদের চেহারা দেখতে পেল রাফি। রাফিকে দেখা সবাই ছুটে আসলো, সাথে রাফির মাও। মা তুই এসেছিস বাবা বলে রাফিকে তার কামরায় নিয়ে যায় রাফির মা। ঘরে ঢুকে তো আরও অবাক রাফি। সব পুরাতন আসবাবপত্র বদলে সব নতুন নতুন আসবাবপত্র, ঘরে এসি টিভি লাগানো। অবাক হয়ে গেল রাফি এইসব আয়োজন দেখে। ক্লান্ত থাকায় ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল রাফি। সন্ধ্যায় ঘুম ভাঙলে বাইরে এসে হইচই দেখতে পায় রাফি। এ তো আনন্দ উৎসাহের মধ্যে ডুবে আছে সবাই, অথচ যার বিয়ে তারই মন খারাপ। যার সাথে সারা জীবনের জন্য সংসার পাততে যাচ্ছে রাফি, তার চেহারা তো দূরে, মুখের দুই একটা কথাও পর্যন্ত শুনে নেন রাফি। আর বেরসিক লোকজন কেউ রাফিকে একটু কথা বলার সুযোগও করে দেয়নি। রাফি শেষমেশ সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিল। গায়ে হলুদ হলো খুব ধুমধাম করে। রাফি চাচ্ছিল যেন ওর হবু বউটা এসে একবার উকি দিয়ে যায়। একটাবারের জন্য দেখতাম মেয়েটার কোন পাকাদানে মই দেওয়ার জন্য আজ রাফির কলিজা কুচি কুচি করেছে। বিয়ের দিন শত চেষ্টা করেও রাফি নিজের বউয়ের চেহারা দেখতে পেল না। লাল বেনারসি, হাতে চুড়ি, মাথায় ঘোমটা সবই দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু না, চেহারা বোঝা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে। যখন কাজী আর মেয়ের পরিবার রাফির সামনে এসে কাবিননামায় পড়ে শুনিয়ে কবুল বলতে বলল, তখন রাফির অন্তরাত্মা চেঁচিয়ে বলতে চেয়েছিল, আমি আমার বউয়ের মুখ না দেখা বিয়া করুন না। কিন্তু চারিদিকে সবার উৎসুক চোখ আর আরতি দেখে রাফি আর কিছুই বলতে পারল না। এতদিন পর সে বুঝলো জামাইয়ের নাকে কেন রুমাল থাকে। শেষমেশ নিজের বুকে পাথর চাপা দিয়ে সবাইকে শুনিয়ে 3 বার কবুল বলেই ফেলল রাফি। যা আল্লাহ ভরসা। সব আয়োজন শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘর ভর্তি মেহমান, তাই ছাদে দাঁড়িয়ে রইল রাফি। কমিউনিটি সেন্টার থেকে বউ আনার সময় ভেবেছিল একটাবার চেহারা দেখে নেবে, কিন্তু গাড়ির ভেতর নিজের বাপের সামনে আর সে সাহস করে উঠতে পারেনি রাফি। ছাদে বসে সাত দুনিয়ার চিন্তা শেষ করে বাসর ঘরে ঢুকলো রাফি। দরজাটা লাগিয়ে দিতেই খাট থেকে নেমে গুটিসুটি পায়ে কে যেন এসে রাফিকে কদম বুঝি করে আবারও খাটের উপর গিয়ে বসলো। রাফি কিছুটা অবাক হয়ে কিন্তু বিচলিত না হয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগে মেয়েটা বলা শুরু করলো, দেখুন, এভাবে বসে থাকতে থাকতে আমার দম আটকে আসতেছে। যদি সব আনুষ্ঠানিকতা শেষ হয় তো কাপড়টা চেঞ্জ করতে পারি? গলাটা খুব চেনা চেনা লাগছে রাফির। মেয়েটার সামনে বসে টুক করে ঘুমটা সরিয়ে দিল রাফি। নিজের বউর চেহারা দেখে নিজেই বিস্মিত হয়ে গেছে রাফি। রূপ তার মাশাআল্লাহ, তবে এ তো এই আপনাকে তো আমি চিনি না, মানে চেনা চেনা লাগছে খুব। আস্তে, ভুলে যাচ্ছেন কেন? আজ আমাদের বাসর রাত, বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দরজায় কান দেয়। কিন্তু মানে আপনি এখানে কি করছেন? ইসিরে, আমি আপনার বিবাহিত স্ত্রী, আপনি করে আমাকে পাপের ভাগিদার করছেন কেন? আর এটা আমার স্বামীর ঘর, আমি তো থাকবো এখানে। আর কাউকে আশা করেছিলেন নাকি? রাফি মনে মনে বলে, মেয়ে, আমি তো কাউকে আশা করার সুযোগটা পর্যন্ত পাইনি। কি ভাবছেন অমন করে? আমি কি দেখতে এতটাই খারাপ? রাফি অবাক আর বিস্ময়ের দুনিয়া থেকে বের হয়ে নিজের বউর দিকে দৃষ্টিপাত করলো। মেয়েটার চেহারা রাফির অনেক পরিচিত, কণ্ঠটাও, কিন্তু কিছুতেই মনে পড়ছে না কখনো কোনো মেয়েকে এত কাছ থেকে দেখেনি রাফি। দুধে আলতা গায়ের বরণ বলা যায়, কিন্তু পার্লারের বউ সাজে সবাইকেই পরি লাগে। চোখ দুটো হরিণ টানা, তবে রাফির কাছে মেয়েটার চোখ দুটো গরুর চোখের মতো ড্যাবডেবে মায়াবী লাগছে। পৃথিবীতে রাফি মনে হয় প্রথম পুরুষ যে তার স্ত্রীর টানা টানা চোখ দুটোকে গরুর চোখের সাথেও তুলনা করেছে। উন্নত চিবুক হাসলে টোল পড়ে ছোট্ট করে। বাসরাতে প্রথমবারের মতো নিজের বউকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে রাফি। কিন্তু রাফি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এই মেয়েকে রাফি চেনে, মানে চিনত। কণ্ঠটাও খুবই পরিচিত। কি জানবো? নিজের বউয়ের দিকে নজর দিচ্ছেন কেন? সারা জীবনের জন্য এসেছি আপনার ঘরে, এক রাতের জন্য নয়। রাফি কিছুটা বিব্রত বোধ করে চোখ সরিয়ে নিয়ে একটু পিছিয়ে বসলো। আরে, বউ হই আমি আপনার, সরে গেলেন কেন? আল্লাহ পাপ দিবে তো আমাকে। মেয়েটার বাচ্চামিতে রাফি কিছুটা বিব্রত বোধ করলেও মনে মনে ভালোই লাগতে শুরু করেছে রাফির। আচ্ছা, আমার গিফট কই? রাফি পড়লো আর এক বড় বিপদে। কেউ তাকে গিফটের কথা মনে করিয়ে দেয়নি, আর
বাসরাতে বউকে কিছু গিফট করতে হয় এটা রাফি জানতো, কিন্তু বিয়ের ঝুঁকি সামেলায় গোলায় ফেলেছিল সব কিছু। আমার জন্য কোনো গিফট নেই? আরে কাঁদবেন না, কাঁদবেন না। বাসরাতে বউ কাঁদলে দরজার বাইরে কান পেতে মানুষগুলো কী ভাববে বলো তো? মেয়েটা হঠাৎ চোখ তুলে মুখ চেপে ফিক করে হেসে দিল। অমায়িক সে হাসি দেখে রাফির চোখ জুড়িয়ে গেল। কিন্তু আমার বাসর রাতের গিফট চাই, চাই চাই চাই। রাফি হাত ইশারা করে চুপ করতে বলে মেয়েটাকে। একে তো চেনা চেনা লাগছে, কিন্তু নাম মনে করতে না পারায় রাফি চরম বিব্রত। অন্যদিকে একটা কমন ট্র্যাডিশন ভুলে গিফট না আনায় মোটামুটি মন মেজাজ কিলবিল করতেছিল রাফি। ভাবতে থাকলো কী করা যায়, কিন্তু কোনো উপায়ন্ত খুঁজে পায়নি রাফি। শেষমেশ উঠে গিয়ে আলমারিটা খোলে রাফি। ড্রয়ারের রক খুলে খুঁজতে থাকে এমন কিছু যা দিয়ে মান সম্মানটা বাঁচানো যায়। পেছন ফিরে দেখলো মেয়েটা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গলা উঁচু করে দেখার চেষ্টা করছে আলমারির ভেতরটা। ঘাটতে ঘাটতে একটা চেন পেল রাফি। দেখেই বোঝা যাচ্ছে চেনটা সোনার। মনে মনে ভাবতে থাকলো এটা দেওয়া ঠিক হবে কিনা। যা হয় হবে, আগে মান সম্মান বাঁচায় নেওয়া জরুরি। চেনটা হাতের মুঠো এনে বউয়ের সামনে বসে পড়ল রাফি। যে করে হোক বউয়ের নামটা জানতেই হবে রাফিকে। ফোন দিয়েও এঁটে ফেললো। দেখুন আপনার জন্য গিফট। আমাকে কি টেনে নিয়ে জাহান্নামে ফেলবেন আপনি? বউ লাগে আপনার, বউ। আর যদি একবার শুনি আমাকে আপনি বলছেন, তো ফলাফল ভয়াবহ হবে। বলেই যেখানে বসেছিল সেখানে বসে পড়ল। মেয়েটা হঠাৎ সামনে ঝুঁকে পড়ায় রাফি ঘাটটা একটু পেছনে নিয়ে গিয়েছিল। ঘোর কেটে আবার ঠিক হয়ে বসতেই, কই, কি যেন বলেছিলেন? আমার গিফট কি? দেখুন নিয়ে মানে দেখো, আমি তোমাকে গিফট দেব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু চাই। মেয়েটা মায়াবী চোখে রাফির দিকে তাকালো, কৌতূহলী দৃষ্টি দিয়ে জানতে চাইল। ও কে বাত হে জামাই রাজা, তো কি চাই আপনার? রাফির হাত পা সব অসাড় হয়ে আসে। এই মেয়েটার চাহনি আর বাচন ভঙ্গিতে ভয়ঙ্কর মায়া রয়েছে। চোখের দিকে তাকালে সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর কানে তার আওয়াজ শুনে সব কিছুই ভুলে যাচ্ছে। মানে আপনি মানে তুমি মানে আপনাকে মানে আমাকে কীভাবে চেনো? তোমাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু মেলাতে পারছি না। আমি কি তোমাকে চিনি? মানে চিনি তো? এই বুঝি আমার গিফট? এক গাদা প্রশ্ন। রাফি কিছু বলতে যাবে তখনই মেয়েটা বলল, অজু আছে তো আপনার? হঠাৎ এই প্রশ্ন শুনে হক চুকিয়ে গেলেও হ্যাঁ সূচক মাথা নাড়ায় রাফি। আচ্ছা, তাহলে নামাজের জন্য প্রিপারেশন নেন, আমি চট করে ফ্রেশ হয়ে অজু করে আসি। বলে তার সারা বিছানা জুড়ে ছড়ানো শাড়ি আর ওড়না দুই হাতে টেনে নিয়ে বিছানা ছাড়ে রাফির বউ। লাকেজ থেকে কিছু কাপড় বের করে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেল ওয়াশরুমে। রাফি খাট ছেড়ে সোফায় গিয়ে বসে। আলতো করে চোখ বন্ধ করে অতীত হাতড়াতে থাকে। স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই হাতড়ায় রাফি, কিন্তু সবখানে রাফি এতটাই বেশি আত্মকেন্দ্রিক ছিল যে কখনো কাউকে দরকার পড়েনি রাফি, বরং সবাই এসে লাইন দিত রাফির পেছনে। মাথায় খুব জোর খাটাচ্ছিল রাফি, কিন্তু হঠাৎ চুরির আওয়াজে চোখ খোলে রাফি। ঘরের বিছানার দুই পাশে দুইটা হলুদ টেবিল ল্যাম্প জ্বলছে। বিভিন্ন ফুলে সাজানো রাফির বাসর, তার ভেতর টাওয়াল দিয়ে আলতো করে গাল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছিল রাফির বউ। ঘরের হালকা আলোয় অনেক মায়াবী লাগছে বউটাকে। রাফি ছোট্ট করে হাতে চিমটি কাটল। সত্যি কি এই মেয়েটা আমার বউ? ভালোই ব্যথা পেল রাফি। না, ঘটনা সিরিয়াস। আমার বউ এখন আমার বেডরুমে। নিজেকে নামাজের জন্য তৈরি করে লাকেজ থেকে জায়নামাজ বের করে বিছিয়ে দিয়ে রাফিকে ডাক দিল, আসুন আজকে রাতে আল্লাহকে স্মরণ করি। রাফি উঠে গিয়ে নামাজে দাঁড়ালো। দুইজন মিলে 2 রাকাত নামাজ পড়ে নিল। রাফির বউ জায়নামাজ গুছিয়ে রেখে বিছানার উপর উঠে বসল। রাফি সোফার উপর বসে দেখছিল সব। মেয়েটা রাফিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রাফিকে চোখ দিয়ে ইশারা করে কি বাচক ভঙ্গিতে। রাফি কিছুটা ইতস্তত বোধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছে এসে পকেটে হাত দিয়ে চেনটা বের করলো। না জানি কার চেন, কিন্তু এ যাত্রায় সম্মান বাঁচানোর জন্য এটাই একমাত্র ভরসা। রাফির বউ লাফ দিয়ে উঠে এসে, এটা আমার জন্য? রাফি ছোট্ট একটা হাসি দিয়ে পজিটিভ সিগন্যাল দিতে চাইল। মিথ্যা এড়ানোই বুদ্ধিমানের কাজ। তাহলে পরিয়ে দাও বলে রাফির কাছে চলে এলো। রাফির দিকে পিঠ ফিরিয়ে দিয়ে খোলা চুলগুলো পিঠ থেকে সরিয়ে বাম পাশে দিয়ে
সামনে নিয়ে নিল আর চেইনটা পরিয়ে দেওয়ার জন্য ইশারা করতে লাগলো। এত কাছ থেকে একটা মেয়ের চুল সরানো, খোলা পিঠ আর সাথে চুলের সুরভি রাফির সিস্টেম হ্যাং হয়ে গেল এক প্রকার। হার্ট রেট ঘোড়ার রেসের মতো বাড়তে থাকলো। কি বলা উচিত বা কি করা উচিত তা মাথা থেকে উধাও হয়ে গেল রাফির। কই দাও। বউয়ের কথায় ঘর থেকে বের হলো রাফি। কোনো প্রকার চোখ নাক কান বন্ধ করে তাড়াতাড়ি চেইনটা পরিয়ে দিল। গলায় হাত দিয়ে চেইনটা দেখতে থাকলো রাফির বউ। বিয়েতে অনেক মোটা মোটা স্বর্ণের হার ও হয়তো মেয়েটা এত যত্নে দেখেনি, কিন্তু রাফি এখনো তার জবাব পায়নি। জবাব পাবে কি? রাফি তো মুখ ফুটে প্রশ্নটাই করতে পারল না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হালকা হাসি হাসি ভাব নিয়ে ঘুরে তাকালো রাফির দিকে। মায়াবী চোখ দিয়ে আবারও ঘায়েল করলো রাফিকে। বলো না, আজ সারা রাত তোমার প্রশ্ন শুনেই কাটাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি তো কাবিননামায় আমার পুরো নাম শুনেই থাকবে। যদি তুমি আমার ডাক নাম বলতে পারো তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি দিব। রাফির মন চাইলো চোখ বুঝে দেয়াল বরাবর দৌড় দিতে। যা হবার হবে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, ফ্যাক্ট। এটা কেমন বিচার আল্লাহর! আমি যে প্রশ্নের উত্তর পেলে হয়তো সারা রাতে আর প্রশ্নই করার প্রয়োজন পড়তো না, সেখানে সেই প্রশ্নকেই শর্ত বানিয়ে ঝুলিয়ে দিল রাফির গলায়। তাই রাফি বিচলিত না হওয়ার চেষ্টা করে বলল, দেখুন, বিয়ের আসরে তো ডাক নাম শোনা যায় না, আর বিয়ের আগে আমাদের কোনো কথা হয়নি। কি? তার মানে তুমি এখনো আমার নাম মনে করতে পারোনি? এখনো আমাকে মনে করতে পারোনি? আজ তুমি সোফায় শুবে, শাস্তি তোমার। যতক্ষণ মনে না পড়বে বিছানার ধার কাছেও ঘেঁষার চেষ্টা করবে না। রাফির মুখটা কাঁচুমাচু হয়ে যায়। সে বিছানা ছাড়া একদমই ঘুমোতে পারে না। সোফায় ঘুম তো দূর, গায়ে এলিয়ে দিলেই ব্যথা শুরু হবে সর্বাঙ্গে। গত 4 দিনের খাটুনিতে এক বিন্দু ঘুম হয়নি রাতে। দেখুন, দেখো, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আমি সোফায় শুতে পারবো না। না না না, নাম না বলা পর্যন্ত। রাফির মেজাজটা বিগড়ে যায়। কিছুটা হলেও অতিরিক্ত লাগা শুরু হলো বউয়ের ব্যবহার। ভুলে গেছিলাম, হয়তো মনে নেই। অতীতকে জড়িয়ে থাকি না। আমি যা বলার বা দেখার সাথে সাথে চিনে যাব আপনি কে। আমি এভাবে পারবো না, ঘুমাবো আমি। বলেই বিছানার একপাশে বউয়ের দিকে পিঠ ফিরিয়ে কুচিমুচি দিয়ে শুয়ে পড়ল রাফি। ভয়ঙ্কর ক্লান্তি আর দুর্বলতার কারণে ঘুম গ্রাস করে নিল রাফিকে। তোহা কিছুটা ভয় পায় আর সংকোচ নিয়ে উকি দিয়ে দেখে রাফির চেহারাটা এখানেও সেই আগের মতনই মায়াবী। বেশ ভোরে ঘুম ভেঙে গেল রাফির। নিজেকে কেমন যেন আষ্টে পৃষ্ঠে বন্দি মনে হতে লাগলো। দম আটকে আসছিল দেখে ঘুম ভেঙে গেছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করলো রাফি। বুকের উপর একটা এলোমেলো চুলে ঢাকা মুখ। রাফি ভয়ে চিৎকার করতে যাবে ভূত ভূত বলে, ঠিক তখনই রাফির মনে পড়ল যে সে এখন বিবাহিত আর চেহারাটা তার বউয়ের হবার চাঁদ শতভাগ। একটা আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইল রাফি, কিন্তু অজানা ভয়ে আর করা হলো না। তবে এলোমেলো চুলে ঘুমন্ত মুখখানায় অনেক বেশি অনন্য লাগছে মেয়েটিকে। রাতের ঘটনা মনে পড়ল রাফি। না, রাতে কড়া কথা না শোনালেও পারত রাফি। তখনই চেহারাটি নড়ে উঠল আর রাফিও ঘুমের ভান করে পড়ে থাকলো। এটা দেখতে বউ তার কেমন লজ্জা পায়, নিজের স্বামীর নিজের অজান্তেই জড়িয়ে থাকতে দেখে। নতুন বউয়ের ঘুম ভাঙে। রাফির বুকে নিজেকে আবিষ্কার করে এক লাফে উঠে বসে। আঙুলের নখে দাঁত বসিয়ে রাফির চেহারা দেখছে রাফির বউ। কিছুক্ষণ পর ডান গেলে একটা উষ্ণ পরশ পায় রাফি। একটা ছোট্ট ভালোবাসার পরশ ছুঁয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল রাফির বউ। ঘটনার আকস্মিকতায় রাফি ভ্যাবাচাকা খেয়ে মরার মতো পড়ে থাকে বিছানায়। কিছুক্ষণ পর ভিজা চুলে নতুন একটা শাড়ি পরে বাইরে এলো সেই হুড়পড়ি, মানে রাফির বউ। রাফির মাথার কাছে এসে ডাকতে গিয়েও পারে না, ছুঁয়ে দিতেও যেন লজ্জা পাচ্ছে। এমন একটা চেহারা নিয়ে অনেকক্ষণ দেখলো রাফির মুখখানা। এরপর সেখান থেকে সরে গিয়ে আয়নার সামনে নিজেকে কিছুটা গুছিয়ে নিল সে। তারপর কিছু একটা লিখে রাফির চিরুনিতে গেঁথে রেখে বের হয়ে যায় রুম থেকে। রাফি উঠে বসে বিছানা থেকে। উঠে গিয়ে চিরকুটটা হাতে নেয় চিরুনি থেকে। 2 অক্ষরে একটাই নাম লেখা, তোহা। নোটের উল্টো পাশে লেখা বিনোনী তোহা। হ্যাঁ, বিনোনী তোহাকে তো অনেক পরিচিত নাম লাগছে। কলেজের 2nd ইয়ারে কোথা থেকে উড়ে এসে রাফিদের কলেজে অ্যাডমিট হওয়া একটা মেয়ে। নর্মালি কলেজ পড়ুয়া মেয়েরা চুলে বেনি করে না, কিন্তু মেয়েটা খুবই স্মার্টলি চুল ব্যানি করে কলেজে আসতো।
রাফি ছাড়া কলেজের প্রায় সব ছেলেরই হৃদয় একাধিকবার ঘুরিয়ে যাওয়ার কারণ ছিল সেই মেয়ে। তারপর দেশের প্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে চান্স, ফার্স্ট ইয়ার শেষ না হতে হতে উধাও, স্কলারশিপ নিয়ে দেশের বাহিরে। আর কোনোদিনও দেখা হয়নি সেই বিলুনির সাথে। কিন্তু যতদিন ছিল বেশ করে খোঁজাতো রাফিকে। কলেজে থাকতে রাফির পেছনে বসে কবিতা পড়তো মেয়েটা, দারুণ মিষ্টি করা। ভার্সিটিতে গিয়েও একই কাজ করতো। বাইরে যাওয়ার আগে এসেছিল একবার রাফির পিছু পিছু রাফিদের বাড়ি পর্যন্ত, কিন্তু রাফি কোনোদিনও চোখ তুলে মেয়েটাকে ভালোভাবে দেখেইনি। নিজেকে নিয়ে বাস করা মানুষ কিভাবে তার আশেপাশের মানুষগুলোকে দেখবে? সে সময় কই? তাহলে কি এই সেই বেনুনি তোহা আজ এত বছর পর পূর্ণ অধিকার নিয়ে রাফির জীবনে ফিরে এসেছে? কিন্তু নামটা মুখে না বলে চিরকুটে লিখে চিরুনিতে আটকে দেওয়াটা কেমন কথা হলো? রাফিরও একটু অভিমান হয়। গিরগুনি চিরকুটটা জায়গায় রেখে দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সকালের নাস্তা তৈরি শেষে তোহা রুমে আসে রাফিকে ডাকতে। আগেই উঠে পড়ায় তোহা টুপ করে দেখে নিতে যায় চিরকুটটা, আর তখনই রাফি পুরাতন অভ্যাসে শুধু একটা টাওয়াল জড়িয়ে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তোহাকে দেখে আবারও দৌড়ে ঢোকে ওয়াশরুমে। খালি ভুলে যায় রাফি যে সে বিবাহিত। আমার গেঞ্জিটা একটু এগিয়ে দিন না। জিন না, দিব না। কারণটা জানতে পারি? প্রতি মিনিট যদি আপনাকে মনে করিয়ে দিতে হয় যে আমি আপনার বিয়ে করাবো, তাহলে ঘরের অন্যান্য কাজ করব কখন? আচ্ছা আচ্ছা, আমার গেঞ্জিটা দাও না। আর একটু ভালোভাবে বললোও না। তোমাকে দেখে কে বলবে যে তোমার গতকাল বিয়ে হয়েছে? আদুরে বুড়ি একটা। যাও গেঞ্জিটা দাও তাড়াতাড়ি। তোহা খেয়াল করে না যে চিরকুটটা চিরুনি থেকে নিচে পড়ে গেছে। রাফির হাতে গেঞ্জি তুলে দেওয়ার পর খেয়াল হয় চিরুনিতে চিরকুট নেই। চোখ বড় হয়ে গেল তোহার। মেঝেতে চিরকুট নজর এলো, কিন্তু ততক্ষণে রাফি বের হয়ে গেছে। তোহা কি করবে ভেবে পায় না। তোহা মনে মনে ভাবে হয়তো চিরকুটটা আর দেখলো না রাফি, তাই কিছুটা বিমর্ষ মনে রাফিকে খেতে ডেকে চলে যাচ্ছিল রুম থেকে। পিছন থেকে রাফির কথায় থমকে দাঁড়ালো সে। আজকাল বোধহয় হয় ওই চুলে আর বেনি করো না। মন্দ লাগে না, কিন্তু তোমার বেনিতে। আপনার মনে আছে পাপ্পা? আমি তো ভেবেছিলাম। কি ভাবছিলে? তোহা আলতো করে রাফির বুকে ধাক্কা দিয়ে ছুটে দরজার কাছে চলে যায়। রাফি পেছন থেকে তাকিয়ে দেখতেই থাকে। তোহা আর একবার ফিরে তাকিয়ে খেতে ডেকে মিটমিটি হাসতে হাসতেই চলে গেল। এমন সময় রাফির ফোনটা বেজে ওঠে। ডাইরেক্টর স্যারের ফোন। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কি কিছু হয়েছে? আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি এখন অফ ডিউটিতে, তোমাকে এসব বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু রাফি তোমার জীবন ঝুঁকির ভেতরে। গতকাল রাতে কারা যেন আমাকে হুমকি দিয়েছে, আর আমার বাড়ির অন্যান্য সদস্যদেরও। সাধারণত এসব হুমকিতে আমার কিছু হওয়ার কথা ছিল না, কিন্তু আজ আমার ছেলের উপর হামলা হয়েছে। মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়ে ছেড়ে গেছে। এই বলে যে তোর বাপকে বলিস টাকার কেস নিয়ে নাড়াচাড়া না করতে, না হলে ফল এর থেকে খারাপ হবে। বলেন কি স্যার? কোথায় আছে এখন আপনার ছেলে? হাসপাতালে আছে। ঠিক আছে, তোমাকে ওরা হয়তো এখনও ট্রেস করতে পারেনি। হাতে সময় থাকতে পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় রাফি, দ্যাটস অ্যান অর্ডার রাফি। ইফ দে ফাইন্ডস ইউ দে উইল কিল ইউ ফর শিওর। প্ল্যান ফর দ্য ওয়ার্স। গুড লাক। রাফি বুঝতে পারে আইন হয়তো অপরাধীদের শাস্তি দিতে পারে ঠিকই, কিন্তু আইন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা অনেক দীর্ঘ। তাই হাজার হাজার আর্তনাদ পথেই মারা যায়। উচ্চপদস্থ কর্মকর্তাদের রিজার্ভ কারেন্সি চুরির ঘটনা এভাবে মোড় নেবে ভাবেনি রাফি। খেতে গেলে রাফির চেহারায় কালো মেঘ দেখতে পায়। বাবা মায়ের চোখও এড়ায় না। রাফি, কি হয়েছে তোর? উমন মুখ কালো করে রেখেছিস কেন? কই তেমন কিছু না তো। তাহলে চেহারা পোষা বানায় রেখেছিস কেন? আমার খেতে ইচ্ছে করছে না। বাবা, তোমাদের ন্যাশনাল আইডি, চাকরির আইডি, যা যা সব আছে সব বের করে দাও। তোহা, তোমারগুলো নিয়ে আসো। আর হ্যাঁ, তোমাদের কার্ডগুলো। কেন, কি হয়েছে? যা বলছি তাই করো। তোহা, দাঁড়িয়ে থেকো না। তোহা গিয়ে মায়ের পাশে দাঁড়ালো।
শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে রাফি নিজের রুমে চলে আসে। রাফি ঠিক এমন সময় একটা মেসেজ এলো ডাইরেক্টর স্যারের। ট্রাস্ট নো ওয়ান, গো টু দিস অ্যাড্রেস ফার্স্ট, হাউস এক্স, রোড ওয়াই 123। মেসেজটা পেয়ে স্যারকে ফোন দিতে যাবে তখনই অফিস থেকে ফোন চলে আসে। হ্যালো রাফি স্যার, বলছি একটা দুঃসংবাদ আছে। কিছুক্ষণ আগে ডাইরেক্টর স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। হোয়াট? তারপরও শিওর হতে খবরের চ্যানেলে যায় রাফি। পেছন থেকে তোহা এসে দাঁড়ায় রাফির পাশে। বিশাল বিশাল করে ব্রেকিং নিউজ দিয়ে খবরটি প্রচার করছে মোটামুটি সব নিউজ চ্যানেলে। স্যারের মেসেজের দিকে চোখ যায় রাফির। খুব দ্রুতই কিছু একটা করতে হবে, হাতে সময় খুবই কম। যেখানে সারা দুনিয়া জানতেছে ডাইরেক্টর স্যারের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে, সেখানে হয়তো রাফি একমাত্র ব্যক্তি যে আন্দাজ করতে পারছে এটা একটা ঠান্ডা মাথার খুনও হতে পারে। রাফির সিদ্ধান্তহীনতায় ভোগে। কি করা যেতে পারে? প্রধানমন্ত্রীকে জানানো উচিত। প্রোটেকশনের জন্য না, তাহলে কোনো না কোনো দুর্নীতিবাজ ঠিকই জেনে যাবে রাফির লোকেশন। যদি তাদের উদ্দেশ্য থাকে রাফিকে মারার, তাহলে কাজটা সহজ করে দেওয়া হবে। বিয়ে বাড়ি, ঘর ভর্তি মানুষজন। রাফির চোখ চকচক করে উঠল। এটাই হয়তো কারণ রাফির ওপর কোনো হামলা বা হুমকি না হওয়ার। কারণ যতই স্বায়ত্তশাসিত সংস্থাই হোক না কেন, এনএসএর মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশন করেই কাজ করতে হয়। আর তাই যদি হয়তো রাফির ঠিকানা বের করা কোনো ব্যাপারই না। হয়তো দুষ্কৃতিকারীরা দূর থেকে বাড়ির ওপর নজর রাখছে, অনেক বেশি লোকজন বলে হয়তো সেখানে এগোচ্ছে না। রাফি নিজেকে চেষ্টা করলো শান্ত করার, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই রাফিকে শান্ত থাকতে দিচ্ছে না। এমন সময় রাফি তার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করলো। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে তোহা দাঁড়িয়ে আছে। তোহা রাফির সামনে এসে মেঝেতে হাঁটু কেটে বসল। রাফির বিচলিত চোখ দুটোতে চোখ মেলালো তোহা। সংকোচ নিয়ে হলেও রাফির দুই হাত চেপে ধরলো। তোহা অনুভব করতে পারলো রাফি কাঁপছে। তোহা শক্ত করে চেপে ধরলো রাফির হাত। এতক্ষণ পর রাফির নজর এলো তোহার মুখখানা। শান্ত পুকুরের জলের মতো চোখ দুটো, যেন 2 কাপ দুধের ভেতর 2 ফোঁটা কফি। এই মেয়েটাকে দেখলে রাফির মাথা খালি হয়ে যায়। একের পর এক উপমা তৈরি হতে থাকে মগজে। কিছুক্ষণ আগেও রাজ্যের চিন্তায় ডুবেছিল রাফি, কিন্তু তোহাকে দেখে সব চিন্তাগুলো যেন উধাও হয়ে গেল। আজ সকালে ওই রুম থেকে বের হওয়ার সময় তোমার চোখে উচ্ছলতা আর আনন্দভাব দেখেছিলাম। খাবার টেবিলে পৌঁছাতে পৌঁছাতে তা উবে গেছে। এখন এই সংবাদ দেখে তোমাকে আরো বেশি বিচলিত লাগছে। কে এই ভদ্রলোক? রাফির মগজ জমে গেছে পুরোটা। সে জানে তার ট্রু আইডেন্টিটি এক্সপোজ করা যাবে না, কিন্তু তোহার দৃষ্টি আর শক্ত করে ধরে রাখা হাত তীরে কেমন যেন ভরসা খুঁজে পেল রাফি। টিভিতে যার অ্যাক্সিডেন্টের কথা প্রচার করা হচ্ছে তিনি আমাদের রিপোর্টিংয়ের বস এবং এনএস এর ডাইরেক্টর মামুন। আমি তার আন্ডারে কাজ করি। সরকারি রিচার্জে চুরির জন্য একটা বড় লিড পেয়েছিলাম। সেখানে অনেক উপাতন কর্মকর্তার সোজাকে পাওয়া গিয়েছিল। বিয়ের জন্য বাড়িতে আসার আগেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ব্রিফিং ও করে এসেছি। কিন্তু এখনও কেসের বা চার্জশিট কিছুই করা হয়নি। এমনকি এভিডেন্স ও প্রাইমারি পর্যন্ত কালেক্ট করা হয়েছে। আমি এবং ডাইরেক্টর স্যার মিলেই হ্যান্ডেল করতেছিলাম। বিয়ের জন্য চলে আসা আমার কাছে থাকা এভিডেন্স আর রিপোর্ট ডাইরেক্টর স্যারের কাছে দিয়ে এসেছিলাম। তাহলে তোমার আইসিটি ডিভিশনের জব? খুলে বলো আজ সকালে কি হয়েছে। তুমি খাবার জন্য ডাক দাও, পরে আমার কাছে ডাইরেক্টর স্যারের ফোন আসে। কে বা কারা যেন তাকে হুমকি দিয়েছিল, এমনকি স্যারের ছেলেকে আধামারা করে পিটিয়ে শাসিয়ে। বলছো কি? তার মানে স্যারের অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা বলেছেন? রাফি হ্যাঁ সূচক মাথা তোলায়। মৃত্যুর আগ মুহূর্তে স্যার আমাকে সাবধান হতে বলেছিল। অর্ডার করেছিল যেন আমি পরিবারের সবাইকে নিয়ে নিরাপত্তা স্থানে চলে যাই। অথচ স্যার নিজেই অ্যাক্সিডেন্টে জীবন দিয়ে দিলেন। রাফির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তোহার হাতের ওপর। তোহার বুকের ভেতর মোচড় দেয়, যেন কলিজাটা ধরে কেউ টান দিয়েছে। তোহার সহ্য করতে পারে না। সব লজ্জা ভুলে রাফির মাথাটা বুকের মাঝে চেপে ধরল তোহা, যেন দুনিয়ার সব বিপদ থেকে আগলে রাখতে চায় সে তার ভালোবাসাকে। রাফিও তোহাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর যখন রাফি আবেগ থেকে বাস্তবতায় ফিরল, তখন নিজেকে তোহার বুকে আবিষ্কার করে মারাত্মক লজ্জা পেল। তাছাড়া
পেতে চাইলো, ছাড়া পেতে চাইলো, কিন্তু তোহা রাফিকে বুকেই জড়িয়ে রাখলো। তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো, তোমার কিছু হতে দিব না আমি। বলেই বুক থেকে আলগা করে চোখ মুছিয়ে দিতে চাইলো। তখন রাফির সাথে চোখাচোখিতে তোহা মাত্র ঘটে যাওয়া ঘটনার আন্দাজ পেল। আবেগের বশে জড়িয়ে ধরেছিল সে রাফিকে, কিন্তু রাফিকে কান্না ভুলে লজ্জা পেতে দেখে নিজেও ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেল। মনে মনে জিব্বায় কামড় বসালো তোহা। ইস, কি লজ্জা, কি লজ্জা! হুট করে দুজন দুজনকে ছেড়ে স্বাভাবিক হওয়ার বৃথা চেষ্টা করলো। তো এখন কি করবে ভাবছো? রাফি ততক্ষণে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে কথা বলতে চাইল, কিন্তু ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতায় গলা থেকে আওয়াজ বের হতে চাইল না। মানে কি করতে হবে? ও আমার চোখের সামনে এক পলক তাকিয়ে আবার কি যেন ওই হুমকি। তোহা আবারও রাফির হাত দুটো শক্ত করে ধরে চোখের দিকে তাকালো। বলো কি করতে হবে? তোমার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে আমাদেরকে নিরাপত্তা স্থানে সরে যেতে হবে। বাবা মাকে নিরাপত্তা স্থানে সরে নিতে হবে। আমার মনে হয় দুষ্কৃতীরা আমাদের বাড়ির উপর নজর রেখেছে। বিয়ে বাড়ি বলে অনেক লোকজনের আগমন দেখে তাই হয়তো কিছু করার সাহস পাচ্ছি না। তাহলে এই বিয়ে বাড়িটাই আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও। রাফি কপাল কুঁচকে দেখতে থাকলো তোহাকে। যদি অপরাধীরা এতটাই ক্ষমতাশীল হয়ে থাকে তো পুরো বাড়ি ধরে ঘুরিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে। রাফি ভেবে দেখলো তোহার কথা যুক্তি আছে। নিজেদেরকে বাঁচাতে তারা এতগুলো জীবন শেষ করে দিতেও পিছপা হবে না। অন্যদিকে আজ আমাদের বৌভাত, কিছুক্ষণের ভেতর সবাই তৈরি হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আমাদেরকে ও একই সাথে বের হয়ে যেতে হবে, তবে কোনো রকম অ্যালার্ট ছাড়াই। এলাকার মোটামুটি সবাইকে আমার বাবা চেনে, তাকে দিয়ে একটু ঘরের চারপাশে দেখানোটা ঠিক হবে যে নতুন কোনো চেহারা দেখা যাচ্ছে কিনা বাড়ির আশেপাশে। তুমি কি আব্বুকে সব জানাতে চাচ্ছ? সেটা কি ঠিক হবে? আজ আমাদের বৌভাত, আর আজ আমি যদি অনুষ্ঠান উপস্থিত না হই তাহলে তার মান সম্মান শেষ হয়ে যাবে। তাকে কিছু না কিছুতেই জানানো যাবে না। তাহলে প্ল্যান কি? রাফি তোহার চোখের দিকে তাকায়। তোহাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাফি। মেয়েটার সব ধরনের সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়া এক অদ্ভুত ক্ষমতা আছে। যখন যেখানে যেমন দরকার তখন সেখানে তেমনই। বাবাকে ডাক দাও, কথা বলি। রাফি ততক্ষণে ভাবতে লাগলো কিভাবে কি করবে সে। কিছুক্ষণের ভেতর লোকজন ছেড়ে ভেতরে ঢুকলেন রাফির বাবা। চোখ দুটোতে ব্যস্ততা কাজ করছে। আজ ছেলের বৌভাত, পরিবারের সবাইকে সসম্মানে আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সেই দিকে তার কড়া নজর। এমনই ব্যস্ততার ভেতরে আলাদাভাবে কথা বলতে চাওয়ার জন্য তিনি কিছুটা বিরক্তই বই কি। কি ব্যাপার রাফি, এখনো রেডি হয়নি কেন? কটা বাজে সে খেয়াল আছে? কখন রেডি হবি, কখন সেন্টারে যাবি? সেই মুহূর্তে তোহা রুমে আসে। রাফি তোহাকে ইশারা করে দরজা চাপিয়ে আসতে। রাফির ইশারা দেখে পেছনে তোহার দিকে তাকান রাফির বাবা। এতক্ষণ পর দুজনের চেহারার ভেতর কারো ভাব তার চোখে স্পষ্ট ফুটে ওঠে। নিয়ে ভাবতে শুরু করলেন হয়তো দুজনের বনিবনা নিয়ে কিছু হয়েছে। কি ব্যাপার মা, তুমি এখনো পার্লারে যাওনি? কি ব্যাপার রাফি? আমার আম্মাজানের মুড অফকান, কি হয়েছে? রাফি তার বাবার হাত ধরে সোফায় নিয়ে বসালো। রাফির বাবা কিছুটা আঁচ করতে পারলেন যে সমস্যা গুরুতর। গতকাল বিয়ে হয়েতে পারলো না, আর আজ সমস্যা বাঁধিয়ে নিল। তোহা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রাফি বাবার সামনে বসে বাবার হাতটা ধরল। রাফির বাবা এবার পুরোপুরি নিশ্চিত যে বিশাল বড় গন্ডগোল পাকিয়েছে তার ছেলে। দেখ রাফি, গতকাল তোদের দুজনের বিয়ে হয়ে গেছে। মানিস আর নাই মানিস, তোহাই এখন তোর স্ত্রী। এমন কিছু করিস না যেন আমার মান সম্মান ধুলোয় মিশে যায়। রাফি এবং তোহা দুজন দুজনের দিকে তাকাতে থাকে। তোহা বুঝতে পারলো বাবা হয়তো আজ করার চেষ্টা করতেছে সমস্যাটি, কিন্তু নীরবতার কারণে বাবার গেসিংগুলো এলোমেলো হয়ে গেছে। বাবা, তোমার ছেলেকে তোমার বাড়ি পর্যন্ত এসে বিয়ে করেছি। তোমার ছেলের কথা বলতে পারবো না, কিন্তু আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না। বলেই বাবার গলা জড়িয়ে ধরলো তোহা। রাফি কিছুটা ইতস্তত হয়ে বলতে লাগলো, তো আমি কখন বললাম আমার এই বিয়েতে সমস্যা আছে?
বিয়ের আগে তো নিজের হবু বউকে পর্যন্ত। এতটুকু বলার পর তোহা দাঁত কামড়ে ইশারা দেয় এই প্রসঙ্গে কথা না বলতে। রাফির কথা থামাতে দেখে রাফির বাবার কপাল কুঁচকে গেল। কি বলতে চাস রাফি, সোজাসুজি বল। বাবা, এই বিয়েতে আমার পূর্ণ মত ছিল সবসময়, আর এই বিয়েতে বিশেষ করে আমার জোরানো হয়েছে প্রতিনিয়ত। এই বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাহলে সমস্যা কিসের? কিছুক্ষণ পর বউ ভাত, আর এখনো তোরা ঘরে বসে কি করছিস? বাবা, অফিসের একটা বড় সমস্যার হয়তো আমাদের ঘর পর্যন্ত চলে এসেছে। টিভি চালিয়ে ব্রেকিং নিউজ দেখিয়ে এই ভদ্রলোকটির সাথে মিলে আমরা কাজ করেছিলাম। দেশের কিছু দুষ্নীতি লোকদের কার্যকরের বিরুদ্ধে প্রমাণ সংগঠন করেছিলাম। বিয়ের কারণে আমাকে ছুটি নিয়ে চলে আসতে হয়। একাই কাজ দেখছিলেন। কাজের সকলে তিনি আমাদের উপর নিরাপত্তা স্থানে সরে যেতে বলেন, যার জন্য বলেছে। আর তার হয়তো কিছুক্ষণ পরেই তার অ্যাক্সিডেন্ট হয়। এবং আমি শিওর যে এই অ্যাক্সিডেন্ট না, এটা বরং ঠান্ডা মাথার খুনি। বলিস কি রে, এ তো সাংঘাতিক ঘটনা। যেহেতু ইনভেস্টিগেশন আমরা দুজনেই পরিচালনা করছিলাম, তাই স্যার আমার উপর হামলা হওয়ার চান্স আছে। হয়তো খুনিরা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, তাই হয়তো অতিরিক্ত জনগণনের জন্য অপেক্ষা করছে, সুযোগের জন্য। আচ্ছা, বুঝলাম। এখন কি করতে চাচ্ছিস? পরিবারের সবাইকে নিয়ে নিরাপত্তা জায়গায় সরে যেতে হবে, জনসংগ্রামে থাকতে হবে। আপাতত এটাই প্ল্যান। আমার এক বন্ধু থাকে দেশের বাইরে, তাদের একটা ফ্ল্যাট আছে কাছাকাছি। চাবি আমার কাছে দিয়ে গেছে, মাঝে মাঝে গিয়ে দেখে আসার জন্য। ওখানে কেউ আমাদের আশা করবে না। তাহলে এখনই বের হতে হবে। তার আগে বাবা, তুমি মাকে বুঝিয়ে বের করে নাও। ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে লিখে দাও, আমি তোমাদের সাথে ওখানেই মিট করব। তোহা, তুমি বাবা মার সাথে চলে যাও, কাপড় চোপড় গুছিয়ে, আর এই ব্যাগের ভিতরে রাখো। আমি সুযোগ বুঝে সেটা পিক আপ করে ফ্ল্যাটে নিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা তিনজন বোরকা পরে বাসা থেকে বের হবে। আমরা জানি না তারা সবাই আমাদেরকে চিনবে কি না। রিস্ক নিয়ে যাওয়া যাবে না। রাফির বাবা ছেলের সব প্ল্যান বুঝলেন, কিন্তু ঘরভর্তি লোকজন আর বৌভাতের আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গেলেন। রাফি, শোন বাবা, বউ ভাতের সব কিছুই তো রেডি, তাই না? এত মানুষজন দূর থেকে এসেছে, তারা মনক্ষণ হয়ে চলে গেলে ব্যাপারটা মোটেই ভালো দেখাবে না। আমি বলি কি, তাদেরকে সোজা কমিউনিটি সেন্টারে চলে যেতে বলে আমরা বেরিয়ে পড়ি। ওখানে সব ব্যবস্থা করাই আছে। যেটা ভালো মনে হয় করো বাবা, তবে হাতে বেশি সময় নেই একদমই। আর হ্যাঁ, কাউকে ফোন করতে যেও না, আর সাথে নিয়েও যেও না, ফোন ট্র্যাক হতে পারে। হ্যাঁ, জানি। 2 পর্ব সিআইডি সিরিয়াল আমি দেখেছি। বলে বাবা রুম থেকে বেরিয়ে গেলেন। তোহার দিকে তাকিয়ে মনটা কেমন হয়ে গেল। আজ বৌভাতের অনুষ্ঠান হবার কথা, অথচ মেয়েটাকে নিয়ে পালানোর প্ল্যান করতে হচ্ছে রাফিকে। রাফি কিছু বলতে যাবে, তখনই তোহা বলা শুরু করে। জানো রাফি, আমার কিন্তু ছোটবেলা থেকেই শখ ছিল পালিয়ে বিয়ে করব। সেই সুযোগটা আর হলো না, কিন্তু বিয়ের পর পালাতে পারবো ভেবে আমার কিন্তু দারুণ লাগছে। রাফি তোহার চোখে মুখে অ্যাডভেঞ্চার ভাব দেখতে পেল। তোহার এই ফ্লেক্সিবিলিটির জন্য রাফির নিজেকে হালকা লাগতো। হয়েছে, জলদি কাপড় চোপড় গুছিয়ে নাও আর ব্যাগে ভরে নাও। ওগুলি পরে নেওয়ার ব্যবস্থা করব আমি। আমার ব্যাগ গোছানোই আছে, এখনো কিছুই বার করা নেই। এরই মধ্যে বাবা দুটো বোরখা নিয়ে গেলেন রুমে। এসে তোহাকে ঝটপট বোরখা পরে বাবা মায়ের সাথে বের হয়ে যেতে বলে নিজেও বোরখা পরে রেডি হয়ে নিলাম। বাসা থেকে বের হওয়ার আগে বাবা বোরখা পরে একটা চক্কর দিলেন বাড়ির আশেপাশে। ফিরে এসে বলে 2-5 জন নয়, প্রায় 10-12 জন অপরিচিত মানুষ আমাদের বাড়ির ওপর নজর রাখছেন। বাবা ভেতরে এসে কয়েক প্যাকেট মিষ্টি ধরিয়ে দিয়ে কয়েকজন কাজিনকে যেন তারা বাইরে মিষ্টি বিলিয়ে আসে। কাজিনগুলো মিষ্টি বিলাতে শুরু করলে বাড়ির সামনে একটা মাঝারি সাইজের জটলা পাকিয়ে যায়। সেই সুযোগে বাবা মা আর তোহা বের হয়ে গেল বাবার বন্ধুর ফ্ল্যাটের উদ্দেশ্যে, আর আমি রওনা দিলাম ডাইরেক্টর স্যারের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী বাড়িতে পৌঁছে যায় রাফি।
বেশ বড় সড়ো বিল্ডিং। ফ্ল্যাটটি বিল্ডিংয়ের 8 তলায়। ফ্ল্যাটটির দরজার সামনে গিয়ে নক করলো রাফি। কোনো সারা শব্দ নাই, হয়তো কেউই নাই ফ্ল্যাটে। এখন ভেতরে ঢুকবে কিভাবে রাফি? কিছুক্ষণ মাথা চুলকে মেঝেতে থাকা জিনিসপত্র উল্টে দেখতে লাগলো রাফি। অবশেষে পাপোসের নিচে চাবি পেল রাফি। দরজা খুলে ভেতরে ঢুকে লাইট জ্বালালো রাফি। ছিমছাম পরিপাটি ড্রয়িং রুম। ভিতরে গিয়ে সব রুম ঘুরে দেখতে লাগলো রাফি। আর ভাবতে থাকে স্যার কেন তাকে এখানে আসতে বলেছে। এইসব 7-5 ভাবতে ভাবতে শেষে রুমের দরজা খোলে রাফি। রুমের ভেতরটা দেখে রাফির চোখ কপালে উঠে যায়। ছোটোখাটো একটা সার্ভার রুম, বেশ কিছু কম্পিউটার আর ইলেকট্রনিক ডিভাইসে ভরপুর রুমটা। রাফি কম্পিউটারের সামনে বসে পড়ে, বেশ অবাক হয়। ডাইরেক্টর স্যার তার সকল কেস রিলেটেড ডকুমেন্টসের একটা অফলাইন ব্যাকআপ তৈরি করে রেখেছেন এখানে। মোটামুটি সব কেসেরই আপডেট ইনফরমেশন আছে এখানে। রাফি বুঝলো যে ডাইরেক্টর স্যার আজ করেছিলেন যে এই কেসের এভিডেন্স মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে, তাই চোখের সামনে সব এভিডেন্স কেউ নষ্ট করে ফেললেও যেন একটা ব্যাকআপ রাফির হাতে থাকে, তাই হয়তো এখানে আসতে বলেছেন। কিন্তু এখন রাফিকে ফিরতে হবে বাবা মা আর তোহার জন্য। এমন সময় রাফি দরজা খোলার আওয়াজ পেল। রাফি দ্রুত রুমের লাইট বন্ধ করে আড়ালে লুকিয়ে পড়ল। আড়াল থেকে পর্যবেক্ষণ করতে থাকলো কে এসছে। আগন্তুকের মুখখানা দেখে রাফি স্বস্তি নিঃশ্বাস ফেলল। রাফির টিমমেট সূর্য ফ্ল্যাটে ঢুকলো। সূর্য ফ্ল্যাটে ঢুকেই বুঝতে পারলো ফ্ল্যাটে অন্য কেউ এসেছে, তাই ব্যাগ থেকে ছোট্ট একটা পিস্তল হাতে তুলে নেয় সে আর অনুপ্রবেশকারীকে খুঁজতে থাকে। রাফি দুর্ঘটনা এড়াতে জোরে সূর্যের নাম ধরে ডাক দেয়। সূর্য, আমি রাফি। বলে রাফি হাত উঁচু করে বের হয়ে আসে, কিন্তু সূর্য পিস্তলটা নামায় না। সূর্যকে দেখে কনফিউজ লাগছে রাফির। ডাইরেক্টর স্যার আমাকে এখানকার ঠিকানা দিয়েছে। তবুও সূর্য তার পিস্তলটা তাকে তাক করেই থাকে রাফির দিকে। রাফি কিছুতেই বুঝতে পারে না সূর্যকে বলার পরও কেন সূর্য অস্ত্র নামাচ্ছে না। অবশেষে সূর্য মুখ খুলল। পাসওয়ার্ড? রাফি তো এবার মহা বিপাকে। স্যার তো মেসেজে কোনো পাসওয়ার্ড দেননি, তাহলে এখন কি হবে? সূর্য, আমি রাফি, চিনতে পারছো না? I will count to 3. What is the password? সূর্য, আমাকে ডাইরেক্টর স্যার। আমার কাছে কেন? সূর্য, আই অ্যাম ইয়োর বস। ইয়োর ওয়েট ট্রেস অন। বলে রাফি হাত উঁচু করে চোখ বন্ধ করে কলমা পড়া শুরু করে, কারণ এই ছাড়া আর কিছুই রাফির কাছে নেই। কিছুক্ষণ পরও যখন কোনো গুলির আওয়াজ পেল না, রাফি তখন এক চোখ খুলে দেখতে লাগলো। ততক্ষণে সূর্য অস্ত্র নামিয়ে ফেলেছে। You can relax now, sir. I am not gonna kill you. কি হয়েছে? কি হচ্ছিল কি এটা? আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই সেভ হাউস সবার জন্য নয়। শুধুমাত্র ডাইরেক্টর স্যারের ট্রাস্টেড এজেন্টদের জন্যই এই সেভ হাউস, তাই পাসওয়ার্ড ছাড়া কেউ এখানে অ্যালাউড না। আবার তুমি? আমি এই সেভ হাউসের কিপার। স্যার, আমাকে এখানে আসতে বলার কারণ কি হতে পারে? প্রথমত, স্যার আপনাকে বিশ্বাস করেন। দ্বিতীয়ত, হয়তো তিনি তার অসমাপ্ত কাজ আপনাকে দিয়ে সমাপ্ত করতে চান। আমার কিছু সাপোর্ট লাগবে, হেল্প করতে পারবেন? বলেই দেখুন না। আমি জানি না আমার ফোন ট্র্যাক হচ্ছে কিনা। ক্যান ইউ চেক দ্যাট আউট? গিভ মি 5 minutes. সূর্য তার ল্যাপটপ নিয়ে বসে গেল, আর রাফি এবার কম্পিউটার রুমে গিয়ে ফাইল ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সূর্য রুমে ঢুকলো। Your phone is not tapped. You can use your phone. রাফি ফোন ওপেন করতেই একটা মেসেজ এলো আননোন সোর্স থেকে। হায়ার দ্য হেল আর ইউ, কন্ট্রাক্ট কিলার্স আর লুকিং ফর ইউ। কিছুক্ষণের মধ্যে আরও একটি SMS পেল রাফি। আই মেড ইউর ফোন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউর, নোবডি ক্যান ট্যাপ ইউর নাম্বার অর লোকেট ইউর থ্রু ইউর ফোন, আই উইল বি ইন টাচ। রাফির মনে প্রশ্ন জাগে, এই মাফিয়াবাল কেন এত রাফিকে সাহায্য করে? কি চায় সে? সূর্যের কাছ থেকে বিদায় নেয় রাফি। সন্ধ্যা নেমে এসেছে। গন্তব্য এখন বাবার বন্ধুর বাড়ি। সবাই যে রাফির পথ চেয়ে বসে আছে। সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে রাফি সোজা চলে যায় তার বাবার বন্ধুর বাড়ি। সেই দুপুরবেলা শেষবারের মতো দেখেছে রাফি তার বাবা মা আর তোহাকে। কেন যেন একটু বেশি টেনশন হচ্ছিল আজ সবার প্রতি। কিন্তু কারণটা কি তার জীবনের ঝুঁকি, নাকি নববিবাহিত স্ত্রীর প্রতি জন্মানো মায়া, সেটা ধরা গেল না। বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়ল রাফি। ভেতর থেকে আওয়াজ এলো না কোনো। রাফি বুঝলো যে ভেতরের মানুষগুলো নিশ্চিত হতে চায় যে সাড়া দেওয়া নিরাপদ হবে কিনা। বাবা, আমি রাফি। বলার সাথে সাথেই খট করে দরজা খুলে গেল, আর অন্ধকারের ভেতর থেকে দুটি হাত রাফিকে জড়িয়ে ধরল।
রাফি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে এলেও এই অবস্থায় টানতে টানতে ঘরে ঢুকলো। ঘরে এতক্ষণ কোনো আলো জ্বলছিল না। রাফি হাতড়ে ঘরের আলো জ্বালানোর সুইচ খুঁজতে লাগলো, কিন্তু মানুষটা এমনভাবে জড়িয়ে ধরে আছে যে রাফির নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। রাফি জানে যে কে এমনভাবে জড়িয়ে ধরে রাখতে পারে। লাইট জ্বালাতে জ্বালাতে রাফি বলে ওঠে, দম আটকে যাচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ? জানো আমার কি টেনশন হচ্ছিল। বাবা মা দুজনেই প্রেশার হাই হয়ে গেছে, ঔষধও রয়ে গেছে সব ব্যাগের ভিতর। এমনভাবে উধাও হয়ে যেতে হয়, ফোনও নেই যে খোঁজ দেব একবারের জন্য। কোথায় ছিলে? রাফি অবাক হয়ে মেয়েটার করা অভিযোগগুলো শুনতে থাকে। এই তো গতকালের আগে তো রাফির মনে কোথাও এই মেয়েটির নাম নিশানাও ছিল না, কিন্তু এখন এমনভাবে অভিযোগ করছে যেন জনম জনম ধরে চেনা জানা। একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটা জবাব দেব বলো তো? যাও, জবাব দিতে হবে না, বাবা মা তোমার জন্য অপেক্ষা করছেন। যাও গিয়ে দেখা করে এসো। তোহা তখন ভেতরের একটা কামরা দেখিয়ে দিল রাফিকে। রাফি কামরার সামনে গিয়ে দরজায় নক করে ভেতরে উকি দিল।